বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্যক্তিগতভাবে কথাগুলো বলার দায়িত্ববোধ নিয়ে ভাবলাম যে একটু কথাগুলো বলি, কারণ হঠাৎ করে অনেকের বক্তব্য শোনার পরে যেহেতু মাননীয় তথ্যমন্ত্রী এখানে উপস্থিত, আমি ওনাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলবো। কারণ আমার বিশ্বাস যে এই মুহূর্তেই কথাগুলো আমার মনে আসছে, আমি কোনো প্রস্তুতি নেইনি। যেহেতু এগিয়ে চলো বাংলাদেশ, তো শিক্ষাটা কিন্তু আমরা সবাই মনে করি যে আমাদের এডুকেশন স্কুল কলেজে শিখাইলেই মনে হয় শিক্ষাটা হয়ে যাবে। শিক্ষাটা কিন্তু শিক্ষাটা কিন্তু আমার থেকে আসতে হবে। কারণ আমি যদি শিক্ষিত না হই, আপনারা যদি শিক্ষিত না হন, মাননীয় মন্ত্রী এবং যারা এখানে উপস্থিত তারা যদি শিক্ষিত না হন, তাহলে যারা শিখবে বা যারা শিখাবে তারা কেউই কিন্তু শিখতে পারবে না। সুতরাং একইভাবে আমি মাননীয় মন্ত্রীকে বলবো যে যেহেতু লাকিলি আপনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, সেখানে আপনার উদ্দেশ্যে আমি যদি বলতে চাই যে আপনি যখন একটি প্রোগ্রামে আসেন, তখন কিন্তু আপনি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছেন, আপনি তথ্য মন্ত্রণালয়কে প্রতিনিধিত্ব করছেন। যেমন আমি যদি বলি নুরুল ইসলাম নূরের কথা অনেকেই বলল যে সেও কিন্তু একটা ভালো দায়িত্বে আছেন, তাই না? আমাদের হালিম সাহেব, উনি একসময় কিন্তু আমরা জানি যে ক্যাবিনেটে ভালো দায়িত্বে ছিলেন এবং উনি সিনিয়র একজন সেক্রেটারি হিসেবে অনেক প্রভাবশালী দায়িত্বে ছিলেন। তাহলে একটা প্রোগ্রাম আমরা যখন অর্গানাইজ করছি, আমরা এখান থেকে কি শিখতে পাচ্ছি? এই শিক্ষাটা কি আমরা শিখতে পাচ্ছি? একইভাবে মিডিয়ার কথাই যদি আমি বলি যে আমাদের মিডিয়াতে ইম্প্যাক্টটা কি, বাংলাদেশে মিডিয়া প্রতিনিয়ত জন্ম হচ্ছে মিডিয়া। আমি প্রত্যেক দিন সকাল বিকাল দেখি ভাই একটা নতুন পত্রিকা বের করছে, একটু বিজ্ঞাপন দিবেন, ভাই একটা নতুন চ্যানেল বের করছি, বিকজ উই আর রিয়েলি টায়ার্ড। অফকোর্স আমরা চাই আরও পত্রিকা হোক, কিন্তু আমি তথ্যমন্ত্রীকে বলতে চাই যে আপনি প্লিজ একটা উদ্যোগ নেন। কোন জায়গায় কন্ট্রিবিউট করছো আমাকে দেখাও। হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন, সোশ্যাল কন্ট্রিবিউশন কি? মাননীয় প্রধানমন্ত্রী সারাদিন বলে যাবেন এই কাজ করবেন ওই কাজ করবেন, কিন্তু কোনো একটা পত্রিকা কেউই কি অ্যানালাইসিস করবে না? সবাই আমরা শুধু সাজেশন দিব, মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলবো, আমি কতটুকু পরিবর্তন করতে পারছি, আমি কত সমাজটাকে উন্নয়ন করতে পারছি। তো সেই কারণে আমি বলবো যে আমরা যদি একইভাবে মিডিয়াগুলোকে যেইভাবে ব্যাপক প্রসার হচ্ছে, আমি কেন আজকে কথাটা বলছি, একটু আগে ফরিদ সোবানী সাহেব কথাটা বলেছেন, আমি মাননীয় মন্ত্রীকে বলবো যে দেখুন, গত 5 তারিখে আমরা শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন, ইউজিসি চেয়ারপারসন এবং বাংলাদেশের সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, উনিও এখানে উপস্থিত ছিল, এবং সমস্ত বোর্ড অফ ট্রাস্টিকে আমরা ইনভাইট করেছি বাংলাদেশের, এবং মিডিয়াদেরকে আমরা 3টা পক্ষকে একত্রিত করেছি। উদ্দেশ্য ছিল যে আমরা একটা হায়ার এডুকেশনে প্রপার সলিউশন এখান থেকে বের করব। মাননীয় মন্ত্রীকে আহসানুল হক মিলনকে ধন্যবাদ জানাই, যিনি অনুষ্ঠানের 1 ঘন্টা আগে আসছে সবার সাথে কথা বলার জন্য। কারণ সবাইকে আমরা বলেছি যে আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন। আমি কি প্রেজেন্টেশনটা দিব, সেই প্রেজেন্টেশন আমি প্রত্যেকটা মেম্বারকে পাঠিয়েছি, যাতে কেউ বলতে না পারে যে আপনি এই কথাটা বললেন না, কারণ আপনি তো আমাদের অ্যাসোসিয়েশন 117টা ইউনিভার্সিটি প্রেসিডেন্ট, আপনি তো আমার কথা বললেন না। আমি কিন্তু 4 দিন আগে, যদি আমি তখন দেশের বাইরে ছিলাম, আমি কিন্তু আমার প্রেজেন্টেশন পাঠিয়েছি। কথাটা বলার উদ্দেশ্য হলো মিডিয়াদেরকেও আমি মাননীয় মন্ত্রীকে বলবো যে সময় আসছে, আমরা যদি সত্যিকার চাই যে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ আমার প্রথম, তাহলে আমার কিন্তু মিডিয়াতে আমার যদি পরিবর্তন না করি, মিডিয়া যদি ইম্প্যাক্ট তৈরি না করে, মিডিয়া যদি শুধু ভাইরাল হওয়ার জন্য কাজ করে, মিডিয়া যদি নেগেটিভ নিউজকে না করলে যদি মনে করে আমার পত্রিকা চলবে না। কেন উদাহরণটা দিলাম, সমস্ত অনুষ্ঠানটা সবচেয়ে চমৎকার একটা অনুষ্ঠান হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের প্রায় হায়ার এডুকেশন মানে সেক্টরে এত ভালো অনুষ্ঠান কখনো হয়নি, এত ওয়েল অর্গানাইজ। কিন্তু দেখেন, 4টা পত্রিকা ছাড়া, মেইন স্ট্রিম পত্রিকা ছাড়া সমস্ত পত্রিকার লিড নিউজ ছিল রং লিড নিউজ। মিলন সাহেব তার বক্তব্যে একটা ফান করেছিলেন যে আমরা চাই না জঙ্গি অ্যাক্টিভিটিস হোক, হোলি আর্টিজান হোক। প্রতিটা পত্রিকার লিড নিউজ ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় জঙ্গির কারখানা বানাইতে চাই না। হোয়াট ইজ দিস? এটাই কি আমাদের দেশের মিডিয়া? মাননীয় তথ্যমন্ত্রী দায়িত্ব পালন করবেন, আল্লাহ ওনাকে সুস্থ রাখলে 5 বছর, আরও সুস্থ রাখলে আরও বেশি করবেন। একটা সময় উনি চলে যাবেন, দুনিয়া থেকে উনি চলে যাবেন, তাহলে বাংলাদেশ কি পরিবর্তন হবে না? আমরা বলবো যে আমরা নৈতিক শিক্ষা চাই, এটাই কি আমাদের নৈতিক শিক্ষা? তো এবার আমি লাস্ট কথা বলি, কারণ আমি কথা বাড়াতে চাই না, কারণ মাননীয় মন্ত্রী তারা আছেন। আমি মন্ত্রী মহোদয়কে একটা রিকোয়েস্ট করতে চাই যে প্লিজ, পত্রিকা অবশ্যই আপনি পলিসি করবেন, আমি জানি আপনি অনেক কমিশন করবেন, কিন্তু আমার একটা বিনীত অনুরোধ যে আপনি শিক্ষক এবং ব্যবসায়ী প্লাস মিডিয়া, 3টা সেক্টর, এবং আপনি গভর্নমেন্ট পিপল, 4টা সেক্টরকে ডেকে আপনি একটা ওয়ার্কিং প্ল্যান তৈরি করেন। কারণ আজকে লক্ষ্য করে দেখুন যে সারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে কেন? এক দেশ আরেক দেশের সাথে ব্যবসা করার জন্য।
আমরা কিন্তু পত্রিকা খুললে দেখি ইরান একটা মিসাইল ছুড়েছে, অমক একটা মিসাইল ছুড়েছে, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে কী নিয়ে যুদ্ধ হচ্ছে এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই, মিডিয়ারও মাথা ব্যথা নাই। তাহলে আমরা কোন মিডিয়া চাই? বাংলাদেশকে পরিবর্তন করতে হলে মিডিয়াকে আমাদের পরিবর্তন করতে হবে, মিডিয়াকে আরও শক্তিশালী করতে হবে, তাকে আরও এম্পাওয়ারমেন্ট দিতে হবে, তাকে 100% স্বাধীনতা দিতে হবে, যেটা মাননীয় মন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রতিনিয়ত বলে যাচ্ছেন। কিন্তু সেই স্বাধীনতা হইতে হবে এই দেশের উন্নয়নের জন্য, সেই স্বাধীনতা হবে সেক্টরের জন্য। এবং মাননীয় মন্ত্রীকে এটাও বলবো, আপনাকে মিডিয়াগুলোকে ভাগ করতে হবে। ভাই তুমি স্পোর্টস নিয়েই থাকবা, ভাই তুমি এডুকেশন নিয়ে থাকো, ভাই তুমি মোরাল এডুকেশন নিয়ে থাকো, ভাই তুমি গার্মেন্টস নিয়ে থাকো। আপনারা বলেন, বাংলাদেশে কোনো মিডিয়া আজ পর্যন্ত বলতে পারে নাই ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের টপ 100 কি বলা যায় যে ধনী ব্যক্তি কারা, কোনো দিন লিখে নাই। কেন লিখবে না? কারণ ধনী ব্যক্তিরাও চায় না যে সে জেনে যাক যে আমি যে ট্যাক্স দেই না। এই কি বাংলাদেশে মিডিয়া বলেন? আর সারা পৃথিবী খুললে আমরাই মিডিয়া লিখি, এইবার বিশ্বের প্রভাবশালী ধনী ইলন মাস্ক, এবার বিল গেটস। আরে ভাই আমরা কোথায়? আমাদের ধনীর লিস্ট কোথায়? কে কত টাকা ট্যাক্স দিচ্ছে সেটা আমরা বের করতে পারি না কেন? এটা আমার দৈন্যতা না? কারণ আমরা পরিবর্তন চাই, পরিবর্তনের জন্য কথা বলবো না। আপনি আপনি আপনার মিডিয়াগুলো লিখুক যে এই চেম্বারের প্রেসিডেন্ট বা এই চেম্বার ডাইরেক্টর যারা, তাদের ট্যাক্স ফাইল কতটুকু সমাজে কন্ট্রিবিউট করছেন। আপনি সমাজকে কন্ট্রিবিউট করার জন্য আপনি লিডার হইতে আসছেন, আপনি কত টাকা ট্যাক্স দিয়েছেন? হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন? কতজনকে আপনি এমপ্লয়মেন্ট দিয়েছেন? আর আমাদের দেশে আমরা ওই ক্যারেক্টার নিয়েই চলে আসি, কে কাকে খাবো, কে কাকে নিচে নামাবো। তো আমি সেই কারণে বলবো যে আপনি একটি অসম্ভব ভালো দায়িত্ব পেয়েছেন, সেই কারণে আমি সাহস করে কথাগুলো বললাম। আমি জানি হয়তো আপনি আহত হবেন না, কিন্তু আমি আপনাকে স্পন্সর করতে চাই এই প্রোগ্রামটাতে। কারণ আমি জানি আপনি যখন মন্ত্রণালয় থেকে এই উদ্যোগটা নিতে যাবেন এটা সময় লাগবে। আপনি অনুমতি দিলে আমরা প্রাইভেট পাবলিক সেক্টরকে নিয়ে আমরা একটা ভালো একটা রাউন্ড টেবিল ডিসকাশন করতে চাই, যেখানে আপনি একটু সময় দিবেন এবং প্রি এবং পোস্ট, যেমন আজকে আপনি এবং আজকের এই পর থেকে আপনি যদি মন্ত্রী হিসাবে বলেন যে আমি কোনো প্রোগ্রামে যাওয়ার আগে আমি দেখতে চাই প্রোগ্রামের আউটকাম কী, কী প্ল্যানিং করছে, কারা পার্টিসিপেট করছে, তাদের কোনো প্রস্তুতি আছে কি না। তো সেই কারণে আমি আর কথা বাড়াচ্ছি না, ভালো থাকবেন, আমাকে কেউ ভুল বুঝবেন না। আসসালামু আলাইকুম।